নমস্কার, আমি সুবিনয়। আজ গল্প পাঠের আসরে আমি আরেকটি হাসির গল্প শিবরাম চক্রবর্তীর পাঠ করে শোনাব। গল্পের নাম হাওড়া আমতা রেললাইন দুর্ঘটনা। লেখক শিবরাম চক্রবর্তী। হাওড়া আমতা রেললাইন দুর্ঘটনা। প্রাপ্তেষু ষোড়শে বর্ষে চাণক্য বলে গেছেন, পুত্র মিত্র বদাচরেত। কিন্তু সে পুত্রই যদি বধ হয় তাহলে তার সঙ্গে কি রকমের আচরণ করবে সেই বিষয়ে চাণক্যের একটা কিছু বাতলে যাওয়া উচিত ছিল। বাবা এই কথাই ভাবছিলেন। কিন্তু বধ হলেও ছেলেকে তো একেবারে বধ করা যায় না, বিশেষ করে যদি সে নিজের ছেলে হয়। কিন্তু যারা তাকে সান্ত্বনা দিচ্ছিল তারা বলল, অত দুঃখ করছেন কেন মশাই? একেবারে না হোক, এক কোপে না হোক, ছেলেটাকে তো আপনি তিলে তিলে বধ করছেনই, বলতে কি আদর দিয়ে দিয়েই তো ওর মাথাটা চিবিয়ে খাচ্ছেন আপনি। এ কথায় বাবা সান্ত্বনা পান না। ছেলেকে আদর করবেন না তো কি করবেন? পরের ছেলে কাকে আবার আদর করতে যাবেন গায়ে পড়ে? আজ সকালেই তার ১৬ বর্ষীয় ছেলে তার সঙ্গে ঘোরতর কলহ করে বাড়ি থেকে উধাও হয়েছে। কলহের হেতু এমন কিছু নয়, উল্লেখ্যের অযোগ্য একটা জাতা ছুতো উপলক্ষ করে। একধারে বাবার গোঁ, অন্যদিকে ছেলের গোঁয়ার তুমি, যা নিয়ে সচরাচর যাবতীয় বাবার যত ছেলের মধ্যে সনাতন দ্বন্দ্ব। সেই যৎসামান্য অচিরা থেকেই নিউটনের আপেল পড়ার মতো অভাবিত অভাবনীয় এই বিপর্যয়। দিকে দিকে, এদিকে ওদিকে, দিক বিদিকে তিনি লোক পাঠিয়েছেন ছেলের খোঁজে। অবশেষে খবর এলো ছেলে কদমতলা স্টেশনের হাওড়া আমতা রেলগাড়ি ধরে পিঠ টান দিয়েছে। কদমতলার ছেলে কদমতলা স্টেশনেই চাপবে, এতে বিস্ময়ের কিছু না। কিন্তু সেই লোকটির মারফত ছেলের যে চিরকুট পেলেন তাই পড়েই তার চক্ষু চড়ক গাছ হয়েছে। হতবাক হয়ে গেছেন তিনি। তাতে লেখা ছিল, বাবা তুমি মিছে আমার অনুসন্ধান করো না, আমার খোঁজ পাবে না। এখান থেকে সোজা আমি করাচি চললাম, সেখানে এয়ার ট্রেনিং নিয়ে পাইলট হয়ে সরাসরি যুদ্ধে যাব। আমার জন্য ভেবো না তুমি, আমার জন্য ভাবনার কি আছে? আমি তো মারা যাব না, সহজে মরবার ছেড়ে আমি নই, তা তুমি বেশ জানো। আর আমি এটুকু বলতে পারি, ইতি। চিরকুট পড়ে বাবা বললেন, হ্যাঁ, হাওড়া আমতা রেলগাড়ি চেপে করাচি চললাম কিরকম? ও গাড়ি তো করাচি অবধি যায় না, ও তো আমতায় গিয়েই থেমে যাবে যদ্দূর আমি জানি। কিছুক্ষণ তিনি আমতা আমতা করলেন। তারপরেই একটা ট্যাক্সিকে ডেকে যে কাপড়ে ছিলেন সেই কাপড়েই হাফহাতা জামা গায়ে আর তালি মারা জুতো পরে হাওড়া আমতা করতে করতে ভোঁ ভোঁ ভর 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 সবেগে তিনি বেরিয়ে পড়লেন। সান্ত্বনাদাতারাও হতাশ হয়ে চলতে চলতে বলে গেল, যান, ছেলে করাচি গেছে, আপনি ওর কাছাকাছি যান, রাঁচিতেই চলে যান না হয়। ট্যাক্সি চেপে যেতে যেতে বাবা মনে মনে মানসাঙ্ক করেন। মানসাঙ্ক মানে মনে মনে অঙ্ক কষেন। কদমতলায় গাড়ি চেপেছে 8:04। এতক্ষণে সে গাড়ি বলটিকরি, বাঁকড়া, সালাপ এ সমস্ত পেরিয়ে গেছে নিশ্চয়ই। এখন আন্দাজ 9:15। তাহলে কুন্তলিয়া, মাকড়দা, ডোমজুর এসব স্টেশন পার হয়ে গেছে। 8:04 কদমতলায় চাপলে মাকড়দায় পৌঁছতে 8:40
ডোমজুর 8টা 51, দক্ষিণ বাড়ি 9টা 2। হাওড়া আমতা লাইনের গাড়িটা কখন কখন ছাড়ে, কোথায় ছাড়ে আর কোথায় ধরে, লেট খেতে খেতেও কখন কোথায় ধরা পড়ে, এসব নামতার মতন বাবার নখদর্পণে। তাহলে তাকে ধরতে হবে সেই গিয়ে বারগাছিয়া জংশনে, তার এধারে নয়। বারগাছিয়ায় গাড়ি পৌঁছবে 9টা 18 আর ছাড়বে 9টা 26। এই 8 মিনিটের ফাঁকেই হতভাগাকে হাতে নাতে পাগড়াতে হবে, করাচিতে পৌঁছবার ঢের আগেই। হাওড়া আমতা রেলগাড়ির গার্ডের কাছে এ অঞ্চলের যাত্রীরা সবই মুখস্থ। কে যে কোথায় ওঠে আর কোথায় নামে, কারা কোন স্টেশনের, কার দৌড় কদ্দূর, তা তাদের দেখলে তো কথাই নেই, না দেখেও বলে দিতে পারেন। এবং এই গাড়ির যাত্রীরা যে কোন গোত্রের তাও গার্ডবাবুর জানতে বাকি নেই। এই কারণে হাওড়া আমতা ফার্স্ট প্যাসেঞ্জারের গার্ড যখন কদমতলা স্টেশনের বছর 16-র এক ফুটফুটে ছেলের কলেবরে একেবারে এক আনকরা অচেনা মুখ একখানা ফার্স্ট ক্লাস কামরা একলাই দখল করতে দেখলেন, তখন তার বেশ একটু বিস্ময় হলো। ছেলেটিকে দেখে তার সোনার হাতঘড়ি, বুক পকেটে দামি ফাউন্টেন, পায়ে পামশু, কর্ডের হাফ প্যান্ট আর স্মার্ট চকচকে চেহারার সঙ্গে সার্ক স্কিনের ঝকঝকে জামা মিলিয়ে দেখলে, না, কোনো জমিদারের জামাই বলে মনে না হলেও যে কোনো বড়লোকের ছেলে বলে সন্দেহ হয় বই কি। হাওড়া আমতা রেলগাড়ির কামরাতে এই দৃশ্য অতি দৈবাৎ আর অতীব বিরল, কিন্তু তাই যে তার বিস্ময়ের একমাত্র হেতু তা বললেও হয়তো অত্যুক্তি হবে। অথচ এই সমস্ত জড়িয়েই তিনি নিজেকে বিস্ময়ে জর্জর বোধ করছিলেন। কে এই ছেলেটি, কোত্থেকে এলো, কাদের ছেলে, আর যাবেই বা কোথায়? গাড়ির আন্দোলনের সঙ্গে মিশে এইসব প্রশ্ন তার মনে রীতিমতো আলোড়ন তুলেছিল, এবং এই আলোড়ন একেবারে উত্তাল হয়ে উঠল যখন বারগাছিয়া স্টেশনের প্ল্যাটফর্মে তার গার্ড কামরার কাছাকাছি বাঁশি বাজিয়ে ট্রেন ছাড়বার পূর্ব মুহূর্তে তিনি দেখলেন হাফ হাতা জামা গায়ে আর ময়লা কাপড় পরা উস্কো খুস্কো এক মুস্কো লোক হন্তদন্ত হয়ে ছুটে এলো, এবং ওইটুকু সময়ের ফাঁকেই গাড়ির এমুড়ো পর্যন্ত প্রত্যেক কামরার মধ্যে কুটির কাক্ষ হেনে এক চক্করে ঘুরে এলো, যেন গোটা গাড়িটাকেই তার হাঁ করে গেলবার মতলব। অবশেষে প্রথম শ্রেণীর কামরার কাছে এসে চোখের পলকে স্থগিত হয়ে পড়ল সে। কামরার মধ্যে যেন সে গোলকুন্ডার হীরার খনি আবিষ্কার করেছে, তার গোল গোল চোখ দুটো জ্বলে উঠল এমনি করে। হাওড়া আমতা ফার্স্ট প্যাসেঞ্জারের গার্ডবাবু এ সমস্তই স্পষ্ট দেখলেন, এবং প্রায় সঙ্গে সঙ্গে তিনি পতাকা উড়িয়ে বাঁশি বাজিয়ে দিলেন, গাড়িও ছেড়ে দিল, আর সেই মুস্কো লোকটাও ইঞ্জিন আর গার্ডের কামরার মাঝামাঝি একটা তৃতীয় শ্রেণীর হাতলের কাছে পেয়ে তাই ধরেই এক ঝটকায় উঠে চট করে সেঁধিয়ে গেল গাড়ির ভেতরে। গাড়ি বারগাছিয়া ছাড়ল, আর গার্ডের উত্তেজনাও সীমা ছাড়ালো। প্রথম দর্শনেই তিনি পরিষ্কার বুঝে ফেললেন এই মুস্কো লোকটি আস্ত একটা বদমাশ, পাক্কা ডাকাত 1 নম্বরের। কোন এক বড় লোকের ছেলে হাতঘড়ি ফাউন্টেন পেন লাগিয়ে এই গাড়িতে চলেছে, কোত্থেকেই খবর পেয়ে রাহাজানের মতলবে পিছু পিছু ধাওয়া করে এসেছে। বারগাছিয়াতেই ছেলেটার নাগাল মিলবে এমনও হতে পারে, হয়তো আগে থেকেই তার জানা ছিল। কলকাতার থেকে যতগুলো রহস্য রোমাঞ্চ সিরিজের সস্তা গোয়েন্দা কাহিনী বেরোয়, আমাদের গার্ড বাবুটি তার একনিষ্ঠ পাঠক, এবং তার পড়াশোনা যে ব্যর্থ হয়নি, বিফলে যায়নি, কেবলমাত্র আকার প্রকার দেখেই এই মুস্কো লোকটিকে বুঝতে পেরে তার মতলবের আঁচ করতে পারাতেই তার চূড়ান্ত প্রমাণ। সেই সব রোমাঞ্চকর বইয়ে যা পড়েছেন, যেসব কাণ্ড ঘটতে দেখেছেন, তাই কিনা আজ তার গাড়িতেই ঘটতে চলল, ভাবতে ভাবতে তার উত্তেজনা একেবারে চরম সীমায়। কিন্তু তিনি আর কি করতে পারেন?
আইনত তার কতটুকু ক্ষমতা? বড় জোর লোকটাকে কাছে গিয়ে টিকিট চাইতে পারেন, আর যদি সে প্রথম শ্রেণীর টিকিট দেখিয়ে দেয় তাহলেই তো চিত্তির, কোনো ট্যাফই চলবে না তারপর। আর যদি নিতান্তই বিনা টিকিটে উঠে থাকে তাহলে বাড়তি গাড়ি ভাড়া জরিমানা সমেত ধরে দিলেই ব্যাস, চুকে গেল সব। দেখতে দেখতে আর ভাবতে ভাবতে পাতিহাল এসে পড়ল। পাতিহালে থামতেই চারধারের হালচাল দেখবার জন্য গার্ডবাবু নামলেন। মুস্কোর কামরার ধার ঘেঁষে যাবার সময় তার চোখে পড়ল লোকটির পানে। কোন মেয়ের উপরে মাথা রেখে সে যেন কি ভাবছে দেখলেন আর চোখে। কি করে তার কাজ হাসিল করবে সেই মতলবই ভাঁজছে নিশ্চয়ই। হাওড়া আমতা ফার্স্ট প্যাসেঞ্জারের গার্ড নিঃশব্দে একটা দীর্ঘ নিঃশ্বাস মোচন করে ফিরে এলেন। পাতিহাল থেকে গাড়ি ছাড়ল। কোনো অঘটন ঘটল না। সেই বদ লোকটারও কামরা বদলালো না। গার্ডবাবু তাকিয়ে দেখলেন, দেখে একটু অবাক হলেন। পাতিহারের পরের স্টেশন মুন্সিরহাট। সেখানে ট্রেন পৌঁছতেই মুস্কোটা গাড়ি থেকে নেমে পড়ল। এখানে নেমে এখান থেকেই সরে পড়বে নাকি? নিজের মুন্সিয়ানা না দেখিয়েই? আহ, বাঁচা যায় তাহলে, ঘাম দিয়ে জ্বর ছাড়ে। গার্ডবাবু লোকটার গতিবিধির দিকে নজর রাখলেন, কিন্তু না, লোকটা গেটের দিকে তো এগুলো না। প্ল্যাটফর্মের এক ধারে দাঁড়িয়ে কিসের যেন অপেক্ষা করতে লাগলো। ওর কি আরো সঙ্গী সাথী আছে নাকি? তারা সব এখানে এসে জুটবে বুঝি? গার্ডবাবু অস্থির হয়ে উঠলেন। অর্ধেক লোক না উঠতে নামতেই আধ মিনিটের মধ্যে হুইসেল ফুঁকে গাড়ি ছাড়বার হুকুম দিলেন গার্ডবাবু। তারপর গার্ডবাবু নিজের কামরার পাদানিতে পা না দিতেই সেই দুশ্মন লোকটা তড়াক করে লাফিয়ে উঠল সেই প্রথম শ্রেণীর কামরায়, যে কামরায় সেই অসহায় ছেলেটি একেবারে একলাটি রয়েছে। এদিকে গাড়িও তখন ছেড়ে দিয়েছে। গার্ডবাবুর মাথা ঘুরতে লাগলো, এখন তার কর্তব্য কি? অ্যালার্ম দিয়ে এই দণ্ডে গাড়ি থামিয়ে লোকটাকে হাতে নাতে পাকড়ানো, কিংবা বিপদ বুঝে ছেলেটা নিজেই চেন টেনে গাড়ি থামাবে, সে আশায় বসে মুহূর্ত গোনা? মুন্সিরহাট থেকে মাজু পরের স্টেশনে পৌঁছতে 15 মিনিটের ধাক্কা। এই লাইনে এধারে এই দুটো স্টেশনের মাঝখানেই সবচেয়ে সময় বেশি লাগে। আর সব স্টেশনে 5 মিনিট 7 মিনিট বাদ। এখন মুন্সিরহাট থেকে মাজু, এর মাঝামাঝি কি ঘটে কে জানে। ওদিকে প্রথম শ্রেণীর জানলায় ছেলেটি বিস্ফারিত নেত্রে বাইরের দিকে তাকিয়েছিল। তার হুঁশ ছিল না কোনো দিকে। বাবা আস্তে আস্তে তার পাশে গিয়ে বসলেন। নরম গলায় বললেন, খোকা। ছেলে চমকে উঠে ফিরে বসল। এ কি বাবা, তুমি এখানে এলে কি করে? রাগ করিস নে খোকা, বাড়ি চল। বাবার গদগদ কণ্ঠ। না না, কিছুতেই না, প্রাণ থাকতে আমি বাড়ি যাব না। ছেলেটির সশস্ত্র জবাব। আমি যুদ্ধে যাব। ওহো, বাবার মৃদু প্রতিবাদ। ওহো হো, যাবই আমি। ছেলের তরফ থেকে আবার অস্ত্রের ঝনঝনা। বাবার মুন্ডু ঘুরে যায়, ঘুরে গিয়ে ছেলেটির সামনে এসে বসে। না, যুদ্ধে যায় না বাবা, যুদ্ধে যেতে নেই, তিনি তাকে বোঝাতে থাকেন। তাছাড়া এরোপ্লেন কত উঁচুতে উড়ে জানিস? অত উঁচু থেকে তুই তো পড়ে যেতে পারিস। পড়ে যাই, আমি যাব, পড়ে মরে যাই সেও ভালো, আমার কে আছে? আমার কে আছে তার মানে? এবার বাবার রাগ হয়। এমন জলজান্ত বাবা থাকতে ছেলে কিনা আমার কে আছে অমনি ছেলের কথা? তিনি রুদ্রমূর্তি ধারণ করেন। তার চোখ থেকে যেন আগুন ফেটে বেরোয়। বটে, তোর কে আছে না? কে আছে দেখতে পাচ্ছিস নে?
তোর বাবাই আছে, তোর বাবা এইখানে রয়েছে, এক চাপড়ে দেখিয়ে দেবো নাকি? বাড়ি যাবি নে বটে, ঘাড় ধরে নিয়ে যাব, দেখি কোন বেটা আটকায়। বাবার এমন রূপ দেখে ছেলে হকচকিয়ে যায়। বাপ হাত বাড়িয়ে ছেলের কান ধরে টান লাগায়। না, বাবার হাতে এমন অপমান অসহ্য। ছেলে চারধারে তাকায়। গাড়ির কাঁধে লাগানো একটা নোটিশের উপর তার নজর পড়ে যায়। হাওড়া আমতা রেলের, খুব সম্ভব তার উপকারের জন্যই যেন নোটিশখানা ওখানে ঝুলিয়ে রেখেছে। ছন্দবদ্ধ ভাষায় উক্ত নোটিশে লেখা, থামাতে হলে এ ট্রেন, হাওড়া আমতা বলছেন, টানো ধরে এই চেন। এবং সেই সঙ্গে সরল গদ্যে, গদ্য কবিতাই খুব সম্ভব, সতর্ক করে দেওয়া যে অকারণে বা অপ্রচুর কারণে চেন টানলে তার শাস্তি নগদ 50 টাকা জরিমানা। গদ্য রচনার দিকে মনোযোগ দেবার মতো মনের অবস্থা নয় তখন ছেলের। অতএব থামাতে হলে এ ট্রেন, টানো ধরে এই চেন। আর এক মুহূর্ত বিলম্ব না করে হাওড়া আমতার সেই অক্ষরে অক্ষরে পালন করে ছেলে চেন ধরে দিল এক টান। চেন টানার সঙ্গে সঙ্গেই বাবার চেহারা বদলে গেল। উছলে ওঠা বীর রস মুহূর্তে করুণ রসে প্রগাঢ় হয়ে এলো। কাঁদো কাঁদো সুরে তিনি বললেন, হ্যাঁ, কি করলি? তুই কি করলি? কি সর্বনাশ করলি তুই? আমি যে টিকিট কেটে আসিনি রে, বিনা টিকিটে উঠে পড়েছি গাড়িতে, গার্ডের হাতে ধরা পড়ে যাব যে। তার আমি কি জানি, ছেলে বললে। আমি কি বলতে বলতে ছেলেও যেন ভয় খেয়ে থেমে যায়। চেন ছেড়ে দিলেও সে চেন তখনও ঝুলছিল। চেন ছেড়ে দিলেই আবার তার রাবারের মতো আগের রূপে ফিরে ফের নিজ মূর্তি ধারণ করবে, এমনি একটা ধারণা বুঝি ছিল তার। কিন্তু চেনকে এখন অসহায়ের মতো ঝুঝুল্যমান দেখে এই হঠকারিতার দ্বারা হাওড়া আমতা রেলওয়ে না জানি কি সর্বনাশকে সাধন করেছে ভেবে কাহিল হয়ে পড়ল ছেলেও। এদিকে গাড়িও আস্তে আস্তে থেমে আসছে। কি হবে বাবা? ছেলে দিশাহারা হয়ে কি করবে ঠিক না পেয়ে বাপের বুকে ঝাঁপিয়ে পড়ে। গাড়ি যে থেমে যাবে বাবা এক্ষুনি, আর 1 মিনিটের মধ্যেই গার্ড ফার্ড এসে পড়বে সবাই। বাবাও ঠিক সেই কথাই ভাবছিলেন। তার মাথায় চট করে একটা বুদ্ধি আসলো। তিনি ঝট করে গাড়ির মেঝেতে লুটিয়ে পড়লেন শটান। আমি ফিট হয়ে গেছি, যাই ঘটুক এই কথাই বলবি যে আমার মূর্ছা দেখে ভয় পেয়ে তুই গাড়ির শেকল টেনেছিস, বুঝেছিস? তুমি ফিট হয়ে গেছো আর আমি শেকল টেনেছি, এই তো এ আর আমি বুঝবো না? তুমি ফিট হয়ে গেছো আর আমি শেকল টেনেছি, তাহলে এই দুদিক রক্ষা, বুঝলি তো? তোর দিক আমার দিক, আমার বিনা টিকিটে গাড়ি আর তোর বিনা প্রয়োজনে চেন টানা। বলতে বলতেই তিনি 2 চোখ বোঝেন, আর ট্রেনও বেশ একটা ঝাঁকুনি দিয়ে থেমে যায়। চেনে টান পড়ার সঙ্গে সঙ্গেই আমাদের গার্ডবাবুরও হয়ে এসেছিল। তার হ্যাঁচকা টান কেবল গাড়িতে নয়, তার নাড়িতে পর্যন্ত গিয়ে লেগেছিল। এতক্ষণ যা আশঙ্কা করেছিলেন তাই আশানুরূপ হলো এতক্ষণে। এখন বাকি যেটুকু আছে তার কর্তব্যের বাদবাকি, বদমাসটাকে ধরে বেঁধে ছেঁধে পুলিশের হাতে তুলে দেওয়া। সে কাজ যে দুঃসাধ্য লোকটার হোঁতকা চেহারা মনে হতেই তিনি টের পেলেন। দুরু দুরু বুকে কাঁপতে কাঁপতে নিজের কামরা থেকে তিনি নামলেন। হাওড়া আমতার গাড়ি চলতে চলতে থামে, থামতে থামতে চলে, যখন যেমন খেয়াল। এই তার চিরকালের রেওয়াজ। এই নিয়ে তার যাত্রীরা কোনোদিন মাথা ঘামায় না, আজও তাই তাদের মাথা ঘামাতে বয়ে গেছে। অগত্যা ফার্স্ট প্যাসেঞ্জারের গার্ডবাবুকে একলাই এগুতে হলো। কর্তব্যের আহ্বান, কি করবেন? নিজের বাহুবল সম্বল করে স্খলিত পায় তড়িত গতিতে একাই তিনি এগুলেন। হাতল ধরে উঠে কামরাটার ভেতরে উঁকি মারতেই তার চক্ষু চড়ক গাছ। পা ফসকে পাদানি থেকে পড়ে যান আর কি। সেই ছেলেটি গাড়ির দরজার দিকে পিছন ফিরে খাড়া, আর হোঁতকা লোকটা তার পায়ের কাছে পুরো 14 পোয়া।
এক ঘুষিতে অমন জোয়ানকে শুইয়ে দিয়েছে শটান। হ্যাঁ, কি সব ছেলে আজকালকার! দুধের ছেলেও জুজুৎসুর প্যাঁচ জানে, ঘুষাঘুষিতেই জুৎসুই। অদ্ভুত এহেন দৃশ্যই পর কামরার ভেতরে ঢুকে তার কোনো দ্বিধা রইল না। তার সাহসও বেড়ে গেল বিস্তর। তিনি সকল দিক তাকিয়ে দেখে সবল হস্তে ঘট করে দরজা খুলে ঘটা করে রঙ্গমঞ্চে প্রবেশ করলেন। ছেলেটি পিছন ফিরল। এই যে গার্ডবাবু, বলল ছেলেটি, এই ভদ্রলোকটি হঠাৎ ফিট হয়ে গেছেন। আমি কি করব ভাবে না পেয়ে, ঠিক করতে না পেরে আপনার চেন ধরে টেনে ফেলেছি। গার্ডবাবু ঝুঁকে পড়ে চিৎপটাং লোকটার বুকের উপর কান পাতলেন। না, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়নি, দুমদাম আওয়াজ হচ্ছে বেশ। নাড়ি টিপে দেখলেন চলছে দুপদাপ। ঠিক আছে, কোনো ভয় নেই, তেমন কিছু জখম হয়নি, মারা যাবার কোনো লক্ষণ দেখছি নে। ছেলেকে ডেকে তিনি আশ্বাস দিতে চাইলেন। বেঁচে আছে। বেঁচে আছেন? তবু ভালো। কিন্তু বাহাদুর ছেলে বটে তুমি। কি দিয়ে বসালে বদমাসটাকে? হ্যাঁ? আমি তো বসাইনি। আমি কি দিয়ে বসাবো? ছেলেটি বিস্মিত হয়। আমি কেন ওকে বসাতে যাব? উনি নিজেই বসলেন, বসেই শুয়ে পড়লেন আপনা আপনি। বাহাদুর ছেলে তুমি। অমন একটা হোঁতকা লোককে শুইয়ে দেওয়া সোজা নয়। তোমার ঘুষির জোর আছে হে। বাচ্চা হলে কি হবে? আচ্ছা মার দিয়েছ লোকটাকে। ছেলেটি এবার অবাক হয়ে বলল, আমি তোকে মারিনি। আমি কেন মারতে যাব? গায়ে হাত টাত না দিতেই এমনিতেই উনি ফেন্ট হয়ে গেছেন। আমি সত্যি বলছি। বলতে হবে না, গার্ডবাবু বাধা দিলেন। তুমি মিথ্যে ভয় পাচ্ছ খোকা। ভয় কিছু নেই। আত্মরক্ষার জন্য আততায়ীকে আঘাত করবার ন্যায্য অধিকার তোমার আছে। আইনেই তোমাকে দিয়েছে সেই অধিকার। মেরেছ, বেশ করেছ, তাতে হয়েছেটা কি? কিন্তু আমি তো মারিনি। এই ভদ্রলোকটি আমার একজন বন্ধু। বন্ধু? হ্যাঁ, বন্ধুই বটে, মনে মনে আওড়ালেন গার্ডবাবু। থানা পুলিশের হাঙ্গামার ভয়ই ছেলেটি চেপে যাচ্ছে, বুঝতে তার বাকি থাকে না। কেয়া গার্ড সাহেব, কেয়া ভয়া। এতক্ষণ পরে হাওড়া আমতা ফার্স্ট প্যাসেঞ্জারের ড্রাইভারও গার্ডের পেছনে এসে দাঁড়িয়েছে। ভয়া? বহু ভয়া। এমন ভয়ঙ্কর ব্যাপার এই লাইনে আর কখনো না ভয়া। গার্ডবাবু জানান, এই লোকটা, এই গুন্ডাটা এই ছেলেটিকে আক্রমণ করেছিল। ছেলেটি ওকে এক ঘুষিতে কি জুজুৎসুর প্যাঁচে কিসে বলা যায় না, একদম বেহুঁশ করে দিয়েছে। আর এখনো বলছে কিনা যে এই বদমাস লোকটা নাকি ওর প্রাণের বন্ধু। সত্যি বলছি, আমার বন্ধু, ছেলেটি জোর গলায় জাহির করে। হাওড়া থেকে একসঙ্গে আসছি আমরা। এইখানেই গলদে ড্রাইভার, গোলমাল এইখানেই। ও বলছে ওরা একসঙ্গে আসছে, অথচ আমি নিজে দেখেছি এই ছেলেটি উঠেছে কদমতলায় আর এই লোকটা উঠল বারগাছিয়ায়। তাও এই কামরায় নয়, লোকটা কামরা বদলেছে, আমার নিজের চোখে দেখা, এই আগের স্টেশনে। এখন এর থেকে কি বুঝবে বোঝো? ড্রাইভার আস্তে আস্তে ঘাড় নাড়ে। আমি বুঝতে পারছি। আদমিটাকে দেখলেই বোঝা যায়। ছেলেটা এবার বেশ রেগে গেছে। কি বোঝা যায় শুনি? ড্রাইভারের গম্ভীর মুখ। উসি মাফিক আদমি বটে, মালুম হয় বেশ। মোটেই উসি মাফিক না, আমি স্পষ্ট বলছি আপনাদের। ছেলেটি গর্জন করে ওঠে। ইনি আমার বাবা। ছি, অজানা অচানা লোককে এমন করে কথা বলে না, এমন করে বাবা বলতে নেই। পুলিশের ভয়ে পরের বাবাকে নিজের বাবা বলতে নেই খোকা। বাহ, আমার নিজের বাবাকে বাবা বলবো না? বারে, এই মাত্র তুমি বললে তোমার বন্ধু, আর এখন বলছো তোমার বাবা। এটা কি ভালো করছো? তুমি নিজেই একবার ভেবে দেখো ভাই। জানে দিজিয়ে,
दीजिए बोलने, বাচ্চা লোক क्या না বলে। বলে ড্রাইভার আধা হিন্দিতে যা বলল বাংলায় তা সাদা বাংলা করলে দাঁড়াবে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, ছেলেদের কথা আর পাগলের কথা ছেড়ে দিন, এখন আমাদের কি করবার আছে তাই বলুন। ড্রাইভারের এই জিজ্ঞাসা। লোকটাকে গাড়ি থেকে নামিয়ে পুলিশের হাতে গুছিয়ে দেওয়া, তাছাড়া আর কি, গার্ডবাবুর সাফ জবাব। অতঃপর গার্ড আর ড্রাইভার দুজনে মিলে ধরাধরি করে ধরাশায়ীকে পাঁজা কোলা করে তুলে লাইনের ধারে ঘাসের উপর নামিয়ে রাখে। अभी আমাদের পয়লা কাম হচ্ছে লোকটাকে হুঁশে আনা, ড্রাইভার জানায়। तारपर उके पूछा, इसका मतलब क्या, ऐसा काम काहे किया है। आप खड़ा रहिए गार्ड बाबू, हम अभी आता, मगर ये आदमी को फिर होश आ जाए, उठ के भागने को मतलब करे तो होशियार, ये हैंडल का डंडा देकर फिर बेहोश बना दे जा, समझे। হ্যান্ডেল দ্বারা গার্ডকে সমঝে দিয়ে চোখ মটকে ড্রাইভার ইঞ্জিনের দিকে চলে যায়। ইতিমধ্যে হাওড়া আমতা টনক হয়েছে, অঘটন কিছু একটা ঘটে গেছে ধারণা করতে শুরু করেছে যাত্রীরা। একে একে গাড়ি থেকে নামতে লেগেছে তারা। সবাই এসে সেই ওয়েল গার্ডেড অচৈতন্য লোকটিকে ঘিরে দাঁড়িয়েছে এবং গার্ডবাবু ছেলেটির সঙ্গে লোকটার ভীষণ সংঘর্ষের রোমাঞ্চকর কাহিনীকে সবিস্তারে যথাসাধ্য তার সুগঠিত গোয়েন্দা কাহিনীর মতো ফলাও করে বলার সুযোগ পেয়েছেন। শুনে তো হাওড়া আমতার যাত্রীদের গায়ে কাঁটা দেয়। কাঁটাটা কাটিয়ে উঠতে না উঠতেই হাওড়া আমতার বিরক্তি চরমে ওঠে। ছোট্ট ছেলের ওপর রাহাজানি, তাদের ফিসফাস ক্রমেই জোরালো আর ঘোরালো হতে থাকে। বিরক্ত কুল ছাপিয়ে যায়। প্রত্যেক মুখপত্রের সম্পাদকীয় মন্তব্য প্রায় একরকম শোনা যায়। লোকটাকে উচিত মতো শিক্ষা দেওয়া দরকার, হাড়ে হাড়ে শিক্ষা দেওয়া দরকার এবং হাতে হাতে এখনই নগদ শিক্ষা দিতে হবে। সবাই মিলে চাঁদা করে বেশ ঘা কতক উত্তম মধ্যম দিতে হবে। ছেলে দেখলে সর্বনাশ, আর দেরি করলে বাবাকে আস্তানায় ফিরিয়ে নিয়ে যাওয়া দূরে থাক, আস্ত রাখাই দায় হয়ে যাবে। শুনুন মশাই, শুনুন আপনারা, ছেলে বলতে শুরু করলো। আসল কথা শুনুন আমার কাছে, আপনারা ভুল করছেন ভয়ানক। এই ভদ্রলোক আমার বাবা, আমার নিজের বাবা, একমাত্র আমার বাবা, আমারই বাবা। এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আজ সকালে আমাদের খুব ঝগড়া হয়েছিল, আমি বাড়ি থেকে পালাচ্ছিলাম এই হাওড়া আমতার গাড়ি চড়েই। বাবা সেই খবর পেয়ে আমার পেছনে পেছনে ধাওয়া করে এসেছেন, আর আমার কামরাতে ঢুকেই আমাকে দেখেই না মনে হচ্ছে আনন্দের আবেগেই উনি ফিট হয়ে গেছেন। এই হলো আসল ঘটনা। যা সত্যি কথা তাই বললাম আপনাদের, এর একটি বর্ণ মিথ্যা না, বানানো না। এত দূরে বেলে ছেলেটি থামল। ছেলেটির স্বীকারোক্তির সরলতা, স্পষ্টতা আর তীক্ষ্ণতা আস্তে আস্তে হাওড়া আমতার মস্তিষ্কের মধ্যে সেঁধ হয়ে, হ্যাঁ এমন হওয়া সম্ভব, এরকম হতেই পারে, খুব হতে পারে। ছেলেরা কি বাড়ি থেকে পালায় না? আকছারি তো পালাচ্ছে। আর বাবারাও খবর পেলে পেছন পেছন তাড়া করে আসছে নাকি? আকছারি আসছে। তাহলে এই অধঃপতিত ভদ্রলোক একজন পুত্রবৎসল পিতা। হাওয়ার গতি ফিরে যায়, হাওড়া আমতার মন চলে, জনমত বদলায়, সমবেত জনতার লোকটার প্রতি সহানুভূতি পরবশ হতে থাকে। বাবার এবার মহেন্দ্র ক্ষণ আসে। তিনি আস্তে আস্তে চোখ মেলেন। আমি কোথায়? এরকম অবস্থায় যেরকম করা সম্ভব, দস্তুর চিরাচরিত প্রথা যা নিত্যকাল হয়ে আসছে, তা করাই তিনি সমীচীন বোধ করলেন। আমি কোথায়? তারপর কনুইয়ের উপর ভর দিয়ে তিনি ধীরে ধীরে নিজেকে তুললেন। বৎস পুত্র আমার, অবোধ সন্তান মম। বলতে বলতে তিনি পড়ে গেলেন ফের। তার দু চোখ বুজে গেল আবার। নাটক জমে উঠেছে, দৃশ্যের পর দৃশ্য একটার পর একটা অবলীলাক্রমে উদ্ঘাটিত হচ্ছে। এমন সময় নিরুদ্দিষ্ট ড্রাইভারটি রঙ্গমঞ্চের মাঝখানে অবতীর্ণ হয়ে বিচ্ছিরি কাণ্ড বাঁধিয়ে বসল। লোকটার চৈতন্য সম্পাদনের জন্য সে জলের সন্ধানে গেছিল।
তার ইঞ্জিনের জল টকবগে গরম। সেই ফুটন্ত জল বদলোকের চৈতন্য সঞ্চারের পক্ষে যথোচিত হলেও ঠিক সেই ধরনের চৈতন্য দান করা তখনই তার উদ্দেশ্য ছিল না। কয়লার বালতিটা নিয়ে পাশের ডোবা থেকে জল কুড়িয়ে এনেছিল সে। সেই ঘোলা জলে কাদার ভাগই বেশি, পানারও অভাব নেই, আর এন্তার ব্যাঙাচি। এছাড়া বালতির তলার দিকে কয়লা গুঁড়োর পুরো একটা পলেস্তরাও জমাট। এই ধরনের জলে জ্ঞান ফেরানো চৈতন্যলব্ধের পক্ষে সন্তোষজনক হবে কিনা এইসব খুঁটিনাটি খতিয়ে দেখবার সময় তার ছিল না। তাছাড়া সুরুচির পরিচয় দেবার মতো মেজাজও তার নেই তখন। তার উদ্দেশ্য প্রথমে লোকটাকে চৈতন্য সম্পাদন করা, আর তারপর জিজ্ঞেস করা এসবের মানে কি, এবং সে মানে যদি তেমন মানানসই না হয় তাহলে তারপরে আবার অন্য ধরনের তার চৈতন্য সম্পাদনের ব্যবস্থা করতে হবে। বালতি হাতে গটমটি এসে জনতা ভেদ করে সে ঢোকে। ইতিমধ্যে জনমত যে বদলে গেছে, হাওয়া পাল্টে গেছে, একেবারে এই বিষয়ে কেউ তাকে কিছু বলবার আগেই কাদাটে পানাটে ব্যাঙাচি বহুল সেই বালতিটা সে হড়হড় করে ভূপতিত লোকটার মুখের উপর উপুর করে দিয়েছে। এর ফলে চৈতন্য সম্পাদন না হয়ে যায় না। বাবাকে চমকে উঠে বসতে হলো। পানাগুলো তার চুলে জড়িয়েছে, গাল বেয়ে কয়লার কাদা গড়িয়ে পড়ছে, আর ব্যাঙাচিরা ভারী বিব্রত বোধ করে তার কোলের উপরেই নাচানাচি লাগিয়ে দিয়েছে, কারো মুখ অপেক্ষা না করেই। বাবা বাবা, ছেলে চেঁচিয়ে উঠে বাবার কোলের উপর ঝাঁপিয়ে পড়ল। আমার জন্যই তোমার এত কষ্ট, এই দুর্দশা। দুহাত দিয়ে সে বাবার দেহ থেকে পানা আর ময়লা আর ব্যাঙের ছানাপোনাদের সরাতে লাগলো। একজন নিরাপরাধের ওপর একই রকম দুর্ব্যবহার। হাওড়া আমতা যাত্রীরা এবার ড্রাইভারের ওপর রুখে দাঁড়ালো। এরকম করবার মানে অর্থ কি এর শুনি? সবাই জানতে চাইল সমস্যারে। যে প্রশ্ন সেই নাকি সদ্যচেতন লোকটিকে জিজ্ঞেস করতে যাবে, অবিকল সেই প্রশ্নটি তার প্রতি উৎক্ষিপ্ততে দেখে ড্রাইভার মেজাজ বিগড়ে গেল। মানে টানে আমি জানি না, 1 2 3 বলতে না বলতে তোমরা গাড়িতে উঠলে তো উঠলে, নইলে সোজা আমি এই খালি গাড়ি নিয়েই মাজু চললাম। হ্যাঁ, চড়া গলায় হুকুম চালিয়েই সে নিজের ইঞ্জিনে গিয়ে চড়াও হলো, এবং হাওড়া আমতার যাত্রীরা বিজাতীয় বিরক্তি বিস্তৃত হয়ে কঠোর যত মতামত তখনকার মতো মন্তব্য রেখে পড়িকি মরি করে এক দৌড়ে নিজের নিজের জায়গায় গিয়ে জমাট হলো। ছেলে তখন বাবার পঙ্কোদ্ধারে ব্যস্ত, এবং বাবাও ছেলের স্নেহের বাহারে এমনই মশগুল যে ইতিমধ্যে কখন রঙ্গমঞ্চের দৃশ্য বদলে সম্পূর্ণ পট পরিবর্তন হয়ে গেছে, দুজনের কারো সেদিকে নজর ছিল না। ফার্স্ট প্যাসেঞ্জারের গার্ডবাবু গাড়ির পাদানিতে দাঁড়িয়ে পতাকা ওড়ান। আমতা আমতা করে বলেন, শুনছেন মশাই, আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে ও মশাইরা। কিন্তু কে কার কথা শুনে? হারানো পুত্র রত্নকে পুনরায় লাভ করে বাবার তখন কোনো দিকেই খেয়াল নেই। বাবা, আমি কখনো আর তোমার অবাধ্য হব না, ছেলে বলছিল। বাবার মুখে কৃতার্থতা। আর কখনো তোমার সঙ্গে ঝগড়া করব না। বাবার 32 পাটিকে বিজয় নিশান। ও মশাই, আমাদের গাড়িতে ছেড়ে দিচ্ছে যে, আপনারা দয়া করে আসুন তাড়াতাড়ি, গার্ডবাবু মাঝখান থেকে বলতে যান। কিন্তু কে তার কথায় কান দেয়? ছেলের কথা মতে বাবার কান জোড়া, তখন অন্য কথায় কান্নপাত করার ফাঁক কই তার? আর কখনো আমি বাড়ি থেকে পালাবো না, ছেলে বলে। চ খোকা, আর দেরি করে না, গাড়ি দাঁড়িয়ে আছে দেখছিস নে। বলতে বলতে বাবার হুঁশ হয়, এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে, দেরি করলে আমাদের ফেলে রেখেই চলে যাবে বোধ হচ্ছে। এই কথা মনে হতেই মাটিতে যেন তার পা পড়ে। তারপরেই তিনি উঠে পড়ে গাড়ির দিকে ছুট লাগান। ছেলেও তার পিছু নেয়। হাওড়া আমতা ফার্স্ট প্যাসেঞ্জারের গার্ডবাবুও পতাকা হাতে তাদের পেছন পেছন আসতে থাকেন। পতাকা ওড়াবার কথা তিনি ভুলেই গেছিলেন একদম। গল্প এখানেই শেষ হলো। শিবরাম চক্রবর্তীর গল্প, হাসির গল্প, হাওড়া আমতা রেল লাইন দুর্ঘটনা। কেমন লাগলো জানাবেন। নমস্কার।